নমস্কার, আমি সঞ্জয় কুমার শিকদার, ট্রেড ইনস্ট্রাক্টর, জেনারেল মেকানিক্স, পূর্বহরা উচ্চ বিদ্যালয়, বুড়িরচং, কুমিল্লা। পূর্বহরা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের নবম শ্রেণী কারিগরি শাখার জেনারেল মেকানিক্স টেট 2 প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় ডিভাইডার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। প্রথমে আমরা জানব ডিভাইডার কি। প্রকৃত অর্থে ডিভাইডার এক ধরনের ক্যালিপার, আর আবিধানিক অর্থে ডিভাইডারকে বিভাজক বলা হয়ে থাকে। ডিভাইডারের দুইটা পা বিশিষ্ট হয়ে থাকে। এই যে ডিভাইডার 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 দুই পা বিশিষ্ট হয়ে থাকে এবং টুল স্টিল ধাতুর তৈরি হয়ে থাকে। এই ডিভাইডারকে লেআউট বা মার্কিং অফ টুলস বলা হয়ে থাকে এবং কোনো কিছুর মাপ স্থানান্তর করার জন্য ব্যবহার করা হয়, এর জন্য এটাকে ট্রান্সফার টুলও বলা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার বলতেছি, ডিভাইডার হলো এরকম একটা যন্ত্র। এই ডিভাইডার বিভিন্ন রকমের হয়ে থাকে। দুই পা বিশিষ্ট টুল স্টিল ধাতুর তৈরি হয়ে থাকে। এই ডিভাইডারের সাহায্যে কোনো রেখার দৈর্ঘ্য এভাবে আমরা দৈর্ঘ্য, তারপরে বৃত্ত, এভাবে আমরা বৃত্ত আঁকতে পারি, বৃত্তচাপ আঁকতে পারি, এভাবে এভাবে বৃত্তচাপ আঁকতে পারি। তারপর দুইটা বিন্দুর মধ্যবর্তী স্থান নির্ণয় করতে পারি। এরপরে স্টিল রুল থেকে কোনো মাপকে মাপ নিয়ে আমরা অন্য স্থানে এখানে ট্রান্সফার করতে পারি। তারপরে এরকম কোনো ধাতুর মাপ আমরা জানতে পারি এই ডিভাইডারের সাহায্যে। এরপরে আসো ডিভাইডারের প্রকারভেদ। ডিভাইডার সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। ফার্ম জয়েন্ট ডিভাইডার দেখতে এরকম, স্প্রিং জয়েন্ট ডিভাইডার যেটা দেখতে এরকম, এটা ফার্ম জয়েন্ট ডিভাইডার, এটা স্প্রিং জয়েন্ট ডিভাইডার। তারপরে আরেকটা ডিভাইডার আছে এক্সটেনশন বা উইং ডিভাইডার, এটা হলো দেখতে এরকম। এখানে ডিভাইডারের গঠন প্রণালী নিয়ে তোমাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমে আমরা ফার্ম জয়েন্ট ডিভাইডার দেখো এরকম, টুল স্টিলের তৈরি, দুই পা বিশিষ্ট, দুইটা লেগ আছে এবং এখানে রিবেটের সংযোগের মাধ্যমে বা স্ক্রু বা নাট বোল্ট, তো সাধারণত রিবেটের সংযোগের মাধ্যমে এই দুইটা পা সংযুক্ত থাকে।
এবং এই পাগুলা উপর থেকে নিচের দিকে ক্রমশ সুচালু থাকে এবং এখানে 25 ডিগ্রি অ্যাঙ্গেলের হয়ে থাকে পায়ের সম্মুখ ভাগ। তারপরে এটার সাহায্যে কোনো কিছুর মাপ নির্ণয় করা হয়ে থাকে। এরপরে পা দুটোকে ছড়ানোর সময় হালকা আঘাত করতে হয় এবং খুলে কোনো মাপ নির্ণয় করার পরে আমরা এই মাপটা স্টিল রুলের সাহায্যে আমরা জানতে পারি। এরপরে স্প্রিং জয়েন্ট ডিভাইডার, এই ডিভাইডারটা দেখতে এরকম স্প্রিং জয়েন্ট ডিভাইডার, আর আমার কাছেও একটা আছে, এটা হলো স্প্রিং জয়েন্ট ডিভাইডার। এই ডিভাইডারের দুইটা পা বিশিষ্ট হয়ে থাকে এবং টুল স্টিল ধাতুর তৈরি হয়ে থাকে, মাথার সম্মুখ দিকটা সুচালু হয়ে থাকে এবং এখানে কি 25 ডিগ্রি অ্যাঙ্গেলের হয়ে থাকে। এরপরে এখানে একটা এই পাত আছে ইস্পাতের তৈরি, এখানে এই দুইটা লেগের সংযোগস্থলে রিবেটের সাহায্যে সংযোগ আছে, এখানে ধরার মতো ব্যবস্থা আছে, এখানে স্ক্রু আছে এবং স্ক্রুর মধ্যে নাট আছে। এই স্ক্রু নাটটাকে আমরা কি করতে পারি, কমিয়ে বা বাড়িয়ে এই পা দুটোর ব্যবধানকে আমরা বাড়াতে বা কমাতে পারি এবং কোনো কার্য বা কোনো বৃত্তচাপ, কোনো রেখার মধ্যবিন্দু নির্ণয় করা, তারপরে কোনো বস্তুর মাপ নির্ণয় করা, এই সকল কাজে আমরা ব্যবহার করতে পারি। এরপরে এখানে একটা স্ক্রু নাট আছে এবং স্ক্রুর মাথায় একটা বলের মতো বৃত্ত আছে। এটা থাকার সুবিধা হলো যাতে এই স্ক্রু নাটটা খুলে না যায় এবং এই ইস্পাতের এই পাতের কারণে পা দুটো সবসময় সর্বদা খোলা অবস্থায় থাকতে চায়। আর এই স্ক্রু নাটের সাহায্যে আমরা কি করতে পারি, এটাকে আমরা নির্দিষ্ট স্থানে আটকে রেখে তারপর আমরা মাপ নির্ণয় করতে পারি। এরপরে এক্সটেনশন বা উইং ডিভাইডার, যেটা দেখতে এরকম। এই ডিভাইডারের একই দুই পা বিশিষ্ট এবং এখানে রিবেটের সাহায্যে সংযুক্ত থাকে পা দুটো। তারপরে এখানে এই ধনুকের মতো বাঁকা পাত থাকে এবং এই পাতের মাঝখান দিয়ে ছিদ্র থাকে, পাতলা একটা পাত থাকে। এই পাতের এক প্রান্ত ডিভাইডারের স্ক্রুর সাথে এক প্রান্ত, এই পাতটা এক প্রান্ত স্ক্রুর সাহায্যে ডিভাইডারের এক পায়ের সাথে ফিক্সড সংযুক্ত থাকে এবং আরেক প্রান্তের মাঝখান দিয়ে আরেক পায়ের মাঝখান দিয়ে স্ক্রু এই স্ক্রু নাটের সাহায্যে আমরা কি করতে পারি, এই দুইটা পাকে আমরা ছড়াতে পারি এবং চাপাতে পারি এবং নির্দিষ্ট স্থানে এটাকে আমরা এই স্ক্রুর সাহায্যে আমরা লক করে দিতে পারি এবং এই পাতের, এই বাঁকা পাতের গায়ে ইঞ্চি বা মিলিমিটার সংক্রান্ত মাপ থাকে এবং এটার সাহায্যে আমরা কোনো বস্তুর মাপ আমরা নির্ণয় করতে পারি, জানতে পারি। আবার এখানে
এখানেও একটা স্ক্রু থাকে, এখানে লম্বা আমরা সুচালু পা আমরা এখানে যুক্ত করতে পারি এবং এই স্ক্রুটা ঢিলা বা টাইট দিয়ে আমরা এই লম্বা সুচালু পাকে আমরা ছোট বা বড় করতে পারি। এরপরে আসো ডিভাইডারের ব্যবহার। এখন আমরা ডিভাইডারের ব্যবহার নিয়ে একটু আলোচনা করব। এর আগে আরেকটা এক্সটেনশন বা টামেল বিম আছে, যেটা এই ডিভাইডারের মতোই কাজ করে, যেটার নাম হলো এক্সটেনশন বা ট্রামেল বিম। আর এই যন্ত্রের সাহায্যে আমরা ডিভাইডার থেকে আরো বড় মাপের বৃত্ত আঁকতে আমরা এই এক্সটেনশন বা ট্রামেল বিম ব্যবহার করতে পারি। আর এই যন্ত্রকে বিম কম্পাসও বলা হয়ে থাকে। তো ওই যন্ত্রের সাহায্যে, বিম কম্পাসের সাহায্যে সাধারণত অনেক বড় মাপের বৃত্ত আঁকতে আমরা ব্যবহার করতে পারি। 2 পা বিশিষ্ট হয়ে থাকে এবং পা দুটো বেলনাকৃত হয়ে থাকে। তারপরে সাধারণত 200 থেকে 600 মিলিমিটার মাপের মানে বিভিন্ন সাইজের এই বিম কম্পাস পাওয়া যায়। আর এই ধরনের ডিভাইডারগুলা দেখা গেছে 150, মানে 150, 250, 300 মিলিমিটার মাপের হয়ে থাকে। তারপরে কারখানায় এই ধরনের বিভিন্ন মাপের ডিভাইডার ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা ডিভাইডারের ব্যবহার নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আমরা 1 নম্বরে বলতে পারি দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে ডিভাইডার ব্যবহার করা হয়ে থাকে। এই ডিভাইডারগুলো ব্যবহার করা হয়ে থাকে। 2 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি কোন রেখার দৈর্ঘ্য নির্ণয় করতে, এই যে একটা রেখা আছে, এই রেখার দৈর্ঘ্য নির্ণয় করতে আমরা এই ডিভাইডার ব্যবহার করে থাকি। এখানে আমরা ডিভাইডারের পা দুটোকে 2 প্রান্তে রেখে এই মাপটাকে নিয়ে আমরা এই স্টিল রুলের সাহায্যে মাপ আমরা জানতে পারবো। 3 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি স্টিল রুল থেকে সরাসরি মাপ স্থানান্তর করতে ডিভাইডার ব্যবহার করা হয়ে থাকে। এই যে স্টিল রুল, এই স্টিল রুল থেকে আমরা নির্দিষ্ট একটা মাপ এখানে ডিভাইডারের সাহায্যে আমরা মাপটা তুলে নিয়ে তারপরে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি। 4 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি বৃত্ত বা বৃত্তচাপ অঙ্কন করতে, এই যে বৃত্ত বা বৃত্তচাপ অঙ্কন করতে ডিভাইডার ব্যবহার করা হয়ে থাকে। 5 নম্বর পয়েন্টে বলতে পারি কোন রেখাকে সমান 2 ভাগে ভাগ করার জন্য ডিভাইডার ব্যবহার করা হয়ে থাকে। এই যে একটা রেখা আছে, এই রেখাকে যদি 2টা ভাগে ভাগ করতে চাই এইভাবে, তাহলে আমরা কি করব, এইভাবে বৃত্তচাপ আঁকবো, এদিকে বৃত্তচাপ আঁকবো, তারপরে আমরা কি করব, রেখাকে সমান 2 ভাগে ভাগ করব।
এরপরে 6 নাম্বার পয়েন্টে বলতে পারি কোনো বৃত্তকে সমান সংখ্যক ভাগে বিভক্ত করতে আমরা ডিভাইডার ব্যবহার করতে পারি। এই যে একটা বৃত্ত আছে, এই বৃত্তকে যদি আমরা ডিভাইডারের সাহায্যে আমরা এভাবে নির্দিষ্ট মাপে আমরা এভাবে কি করতে পারি, সমান সংখ্যক মাপে বিভক্ত করতে পারি। এভাবে আমরা কি করতে পারি, ডিভাইডারের সাহায্যে আমরা এভাবে 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 সমান সংখ্যক মাপে আমরা কি করতে পারি, একটা বৃত্তকে বিভক্ত করতে পারি, 5 ভাগে 6 ভাগে বিভক্ত করতে পারি এবং ষড়ভুজ অঙ্কন করতে পারি, তৈরি করতে পারি। এরপরে 7 নম্বরে 7 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি কোনো কার্যবস্তু প্লেট শীট ধার বরাবর প্রয়োজনীয় দূরত্বে সমান্তরাল দাগ কাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে ডিভাইডার। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ডিভাইডারের দৈর্ঘ্য নির্ণয়ের পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। সাধারণত ডিভাইডারের পায়ের যতটুকু মাপ নেওয়া যায়, খুলে যতটুকু মাপ নেওয়া যায়, এই মাপকেই ডিভাইডারের মাপ বলা হয়ে থাকে বা ডিভাইডারের দৈর্ঘ্য বলা হয়ে থাকে। এবং এই ডিভাইডারগুলোর লেগের প্রান্তভাগ সাধারণত 25 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে থাকে। এখানে 25 ডিগ্রি অ্যাঙ্গেলের হয়ে থাকে। যদি 25 ডিগ্রির বেশি হয়ে থাকে তাহলে মাপ নিতে কোনো বিন্দু মাপ সঠিকভাবে নেওয়া যাবে না। আর যদি এই পয়েন্ট 25 ডিগ্রির কম হয়ে থাকে তাহলে কি হবে, সেক্ষেত্রে বারে বারে মাপ নিতে নিতে এখানের অগ্রভাগ ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তখন গ্রাইন্ডিং মেশিনে মুখটা তীক্ষ্ণ না করে শান পাথরে ঘুরিয়ে ঘুরিয়ে ডিভাইডারের মুখকে তীক্ষ্ণ করতে হবে, তারপরে কাজের উপযোগী করে ব্যবহার করতে হবে। এরপরে আমরা কিভাবে ফার্ম জয়েন্ট ডিভাইডারের সাহায্যে আমরা মাপ নিব সেটা সম্পর্কে একটু আলোচনা করি। এই ফার্ম জয়েন্ট ডিভাইডারকে আমরা নেয়ার পরে কি করব, এই দুইটা পায়ের মাঝখানে হালকা আঘাত করে আমরা এটাকে খুলব, এভাবে খুলব। খোলার পরে কোনো একটা নির্দিষ্ট মাপ বা কার্য সম্পন্ন করার জন্য ব্যবহার করব। করার পরে আমরা কি করব, এই মাপটাকে নেওয়ার পরে আমরা স্টিল রুলের সাহায্যে আমরা মাপ জানতে পারব। আর এই ডিভাইডারের সাহায্যে মাপ নিতে গেলে অনেক সময় পা দুটো নড়াচড়া করে, তখন কি হয়, এটা সঠিক মাপ যাচাই করা একটু কষ্টসাধ্য হয়ে থাকে। এরপরে স্প্রিং জয়েন্ট ডিভাইডারের ব্যবহার। এই ডিভাইডার আমরা কিভাবে ব্যবহার করব, এই ডিভাইডারকে প্রথমে আমরা পা দুটোকে একটু চাপ দেব, দিয়ে আমরা এই স্ক্রু নাটকে খুলব। খুলে আমরা পায়ের ব্যবধানকে আমরা বাড়াতে পারি এবং কমাতে পারি। তারপরে আমরা যে কোনো আমাদের যে কাজ দরকার সেই কাজে আমরা ব্যবহার করতে পারি। এবং এইটার এই স্ক্রু নাটের কারণে আমাদের এটার সাহায্যে মাপ নিলে মাপটা অনেক সময় দীর্ঘ সময় মাপটা সংরক্ষণ করা সম্ভব হয়। এরপরে আমরা
বড় মাপের বৃত্তচাপ অঙ্কন করতে গেলে বা বৃত্ত অঙ্কন করতে গেলে তখন আমরা বিম কম্পাস ব্যবহার করব। এরপরে সর্বশেষে আছে ডিভাইডারের যত্ন এবং রক্ষণাবেক্ষণ। এই সম্পর্কে তোমাদের সাথে আমি একটু সংক্ষেপে আলোচনা করতেছি। এখানে আমরা 1 নম্বর পয়েন্টে বলতে পারি ঢিলা সংযোগ বিশিষ্ট ডিভাইডার ব্যবহার করা উচিত নয়। এখানে ঢিলা সংযোগ বিশিষ্ট, এখানে সংযোগটা যদি ঢিলা হয় তাহলে সেই ডিভাইডার ব্যবহার করা উচিত নয়। কারণ কি, এখানে মাপ নিতে গেলে পারে এখানে কি পা দুটো বারে বারে নড়াচড়া করবে এবং সঠিক মাপটা থাকবে না, তখন মাপের কম বেশি হেরফের বা তারতম্য হতে পারে। এরপর 2 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি ডিভাইডার ব্যবহারকালে মাঝে মধ্যে কি করতে হবে, পরিষ্কার করে নিতে হবে। এই ডিভাইডার ব্যবহার করার সময় মাঝে মধ্যে কি করতে হবে, এটাকে পরিষ্কার করে নিতে হবে, মুছে পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এভাবে মুছবো, মুছে তারপরে পরিষ্কার করে নিতে হবে। তারপরে 3 নম্বরে আমরা বলতে পারি ডিভাইডারের মুখকে স্ক্রাইবার হিসেবে আসর দেওয়ার কাজে ব্যবহার করা যাবে না। এই ডিভাইডারের মুখকে এখানে এই লেগের মাথাকে, প্রান্তকে স্ক্রাইবারের বিকল্প হিসেবে দাগ দেওয়ার জন্য এটা ব্যবহার করা উচিত নয়, তাহলে এটার তীক্ষ্ণতা নষ্ট হয়ে যাবে। এরপরে 4 নাম্বার আমরা বলতে পারি ডিভাইডারের মুখে বা সংযোগস্থলে কোনো আঘাত দেওয়া উচিত নয়। এই ডিভাইডারের মুখে, লেগের প্রান্তবিন্দুতে বা এই সংযোগস্থলে আঘাত দেওয়া উচিত নয়, তাহলে কি হবে, এটার তীক্ষ্ণতা বা এটার কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। পাঁচ নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি বৃত্ত আঁকার সময় ডিভাইডারের প্রয়োজনের অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়। এতে কার্যবস্তুর উপর চাপের ফলে দাগ পড়ে যেতে পারে বা এই লেগের প্রান্তবিন্দু নষ্ট হয়ে যেতে পারে। এটা হলো 5 নম্বর পয়েন্ট। এরপরে আমরা 6 নম্বরে বলতে পারি স্প্রিং ডিভাইডারের নিয়ন্ত্রণকারী স্ক্রু বা নাটকে পরিষ্কার করে সহজে চলাচলের উপযোগী রাখতে হবে। এই স্প্রিং জয়েন্ট ডিভাইডারের এই নাটকে সবসময় পরিষ্কার রাখতে হবে, যাতে এটা সহজেই কমানো বাড়ানো যায় এবং এটা যাতে সহজে চলাচল করতে পারে, সেই জন্য পরিষ্কার রাখতে হবে। সাত নাম্বার পয়েন্ট আমরা বলতে পারি ডিভাইডারের মুখ গ্রাইন্ডিং হুইলে শান দেওয়া উচিত নয়। এটার প্রান্তবিন্দু গ্রাইন্ডিং মেশিনের হুইলের মধ্যে বা গ্রাইন্ডিং মেশিনে এটাকে তীক্ষ্ণ করা উচিত নয়। প্রয়োজনে আমরা কি করব, শান পাথরে এটার মুখকে আমরা তীক্ষ্ণ করব, ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে ঘষে আমরা মুখকে কাজের উপযোগী করব, তীক্ষ্ণ করব। এরপরে আমরা আরো বলতে পারি 8 নম্বরে
ব্যবহার শেষে ডিভাইডারকে শুকনো কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নির্দিষ্ট স্থানে, স্টোররুমে, নির্দিষ্ট বক্সের মধ্যে বা নির্দিষ্ট স্থানে গুছিয়ে সংরক্ষণ করতে হবে। এরপরে আমরা 9 নাম্বার আরও বলতে পারি, এই ডিভাইডারকে কখনো কাটিং টুলসের সাথে রাখা উচিত নয়, রাখা যাবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ষষ্ঠ অধ্যায় ডিভাইডার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তো এই ডিভাইডারের মধ্যে আমরা ডিভাইডার কি জানলাম, ডিভাইডারের কাজ কি জানলাম, ডিভাইডারের প্রকারভেদ জানলাম, ডিভাইডারের গঠন প্রণালী জানলাম, ডিভাইডারের ব্যবহার সম্পর্কে জানলাম, কি কি কাজে ডিভাইডার ব্যবহার করা হয় এবং কোন ডিভাইডার দিয়ে কিভাবে ব্যবহার করতে হয় জানলাম। এরপরে ডিভাইডারের যত্ন এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিস্তারিত তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তো এখনে তোমাদের বাড়ির কাজ দিতেছি আমি। তোমরা বাড়ির কাজ হিসেবে ডিভাইডারের ব্যবহারগুলো এবং ডিভাইডারের যত্ন এবং রক্ষণাবেক্ষণ, এই দুইটা বাড়ির কাজে এই দুইটা প্রশ্ন থাকবে। তোমরা এই দুইটা প্রশ্নের উত্তর শিখবা এবং খাতায় সংরক্ষণ করবা। তাহলে আজকে তোমাদের সাথে আমার ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো এবং আগামী ক্লাসে তোমাদের সাথে পরবর্তীতে আবার নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে আমার আলোচনা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।